হেই ডেভেলপার, পিএইচপির এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে, পিএইচপি ইন্ট্রোডাকশনের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। তো মিস্টার ওয়েব ইনস্টিটিউটের খুবই নতুনভাবে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে পিএইচপি, যেটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। তো এই পুরো প্লেলিস্টটা আর কি আমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে থাকবে আর কি। তো এই প্লেলিস্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কোর পিএইচপি শেখার চেষ্টা করব, এবং পিএইচপি আসলে কি, পিএইচপি দিয়ে কী কী কাজ করে, বা পিএইচপির মাধ্যমে পরবর্তীতে আমাদের যখন আমরা ওয়েব অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপমেন্ট করব সেইখানে আমরা পিএইচপি কীভাবে ইউজ করব, বা পিএইচপি মূলত কী কী কাজে ইউজ হয়, সব কিছু বিস্তারিত আমরা এই প্লেলিস্টগুলোর ভিতরে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। এই ভিডিওটা হচ্ছে পিএইচপি ইন্ট্রোডাকশনের, অর্থাৎ পিএইচপি সম্পর্কে আমরা একটু বেসিক কিছু জিনিস যেগুলো না জানলেই নয় সেরকম কিছু জানবো, এবং পরবর্তী ভিডিওতে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করে আমরা কোডে চলে যাব আর কি। তো পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড জেনারেল পারপাস স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড জিনিসটা কি, বা ক্লায়েন্ট সাইড জিনিসটা কি, আমরা এটা নিয়ে একটু পরে আসতেছি। জেনারেল পারপাস হচ্ছে এটা যে কোনো ধরনের ডিভাইস বলেন, বা আপনি এটা হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের iOS রয়েছে, বা আমাদের যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে সবগুলো অপারেটিং সিস্টেমে আর কি পিএইচপি সাপোর্ট করবে। তো এর জন্য এটা মানে সাধারণত জেনারেল পারপাস আর কি বলা হয়ে থাকে। এবং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতে তো এটা আপনারা জানেন যদি জাভাস্ক্রিপ্ট শিখে থাকেন, তো এটাও এক ধরনের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবং পিএইচপির পূর্ণরূপ আগে ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ। হ্যাঁ, আগে প্রথম যখন পিএইচপি নতুন আবিষ্কার হয়, আমরা আবিষ্কারের বিষয়ে একটু ইতিহাসে আসবো, তো তখন প্রথম যে নামটা হয় সেটা হচ্ছে পার্সোনাল হোম পেজ। পরবর্তীতে এটার নাম চেঞ্জ করে হাইপার টেক্সট প্রি প্রসেসর আর কি এটার নাম করা হয়। হাইপার টেক্সট বলতে এটা তো বুঝেন, যেহেতু আমরা এইচটিএমএল করে আসছি, যদি এইচটিএমএল না করে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজে চলে যান। আমাদের ফেসবুক পেজে দেখেন অলরেডি একটা বুট ক্যাম্প শুরু হচ্ছে, আপনি বুট ক্যাম্পে জয়েন করতে পারেন আর কি, তো ওটা বিষয় না। তো পিএইচপির আমরা হাইপার টেক্সট সাধারণত জানি যে লিঙ্ক আপ করা বা এই ধরনের কিছু বোঝায়, এবং প্রি প্রসেসর বলতে এটা হচ্ছে পূর্বে সাধারণত আগে প্রসেস হয়ে এর পরবর্তীতে আমাদের সামনে আর কি আউটপুট রিটার্ন করে, বা এরকম একটা কিছু, যা ওটা আমরা পরবর্তীতে দেখতেছি। তো এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের পিএইচপির যেই মেইন বিষয়টা, সেটা হচ্ছে পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সাধারণত ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটা ব্যবহৃত হয়, এটা আমরা জানি, এবং ডাইনামিক ওয়েব পেজের জন্য একটু ব্যবহৃত হয়। ডাইনামিক জিনিসটা কি, আমাদের ওয়েবসাইটটা সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি, স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যেটা সাধারণত আমরা মানে ইউজার যেখানে, বা ইউজার বা অ্যাডমিন যেখানে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ চাইলে পোস্ট দিতে পারে না, বা পোস্ট হচ্ছে করতে পারে না, রিমুভ করতে পারে না, এইগুলো সহজ কথায় যে ওয়েবসাইটে ক্রাডের আর কি কোনো কাজ নাই, ক্রাড বা অনেকে ক্রুড বলে, যা হোক, যে কোনো কিছু বলতেই পারে, অর্থাৎ ক্রিয়েট, আপডেট, ডিলিট, এগুলো যেই ওয়েবসাইটগুলোই নাই সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এবং ডাইনামিক ওয়েবসাইট জিনিসটাকে আমরা যে ফেসবুক ইউজ করি, ফেসবুকে আমরা পোস্ট করতে পারি, ফেসবুকে আমরা পোস্ট চাইলে এডিট করতে পারি, চাইলে লাইভ করতে পারি, যে কোনো কিছু করতে পারি, অর্থাৎ ইউজার সেখানে চাইলেই অনেক কিছু করতে পারতেছে বা কোনো কিছু চেঞ্জ করতে পারতেছে, সেটাই হচ্ছে মূলত ডাইনামিক ওয়েবসাইট। তো পিএইচপির মাধ্যমে ডাইনামিক ওয়েবসাইট আর কি আমরা তৈরি করতে পারবো। এবং একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যে ফেসবুক ইউজ করি সেই ফেসবুক কিন্তু পিএইচপির উপরে করা। এবং পিএইচপির একটা জনপ্রিয় সিএমএস আছে, সিএমএস বলতে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। এবং এই ওয়ার্ডপ্রেসটা পুরোটাই পিএইচপির উপরে চলতেছে, অর্থাৎ পিএইচপি এখনও মার্কেটে খুব ডিমান্ডেবল। যাক, ওই বিষয়ে আমরা পরে আসি। আমরা পরবর্তী স্লাইডে যাই। পিএইচপির কিছু একটু ইতিহাস না জানলেই নয়। পিএইচপি সাধারণত শুরু হয় 1994 সালে, এবং ড্যানিশ কানাডিয়ান প্রোগ্রামার, সেটা হচ্ছে তার নাম হচ্ছে রাসমুস লার্ড নামে আর কি তার নামটা। যা হোক, ওর নাম আমাদের জেনে কাজ নাই, জাস্ট এতটুকু জানলেই হবে যে পিএইচপির একটু বিস্তারিত জানা। এবং তিনি যখন এই প্রথম এই ল্যাঙ্গুয়েজটা আর কি আবিষ্কার করেন, সেটা মূলত সে আবিষ্কার করে নিজের জন্য আর কি, অর্থাৎ নিজে এটা একটা টুল হিসেবে তিনি বানায়, যেটার নাম হচ্ছে পার্সোনাল হোম পেজ, অর্থাৎ সে তার ওয়েবসাইটটার জন্য একটা
টুল, সিম্পল একটা টুল সে বানায়, এর পরবর্তীতে এটা আস্তে 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 আপডেট হয় এবং এটা ওপেন সোর্স একটা কমিউনিটিতে মানে পরিণত হয় আর কি। এবং পিএইচপির হিউজ পরিমাণ কমিউনিটি সাপোর্ট রয়েছে এবং পিএইচপি কিন্তু পুরোপুরি ওপেন সোর্স আর কি। তো এইখানে পিএইচপির পরবর্তীতে আস্তে আস্তে এর সাথে ওপি অ্যাড হয়, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা 2004 সালে। এভাবে আস্তে আস্তে 2012তে, এবং বর্তমান পিএইচপি যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 8.3 আর কি। তো মানে লেটেস্টে আমরা আছি আর কি এই। এবং পিএইচপি ব্যবহার করতে গেলে আমাদের মানে পিএইচপি মূলত কোন জায়গাটা ব্যবহার করা হয়, পিএইচপি সাধারণত যে ডাইনামিক পেজ আর কি, আমরা যেটা বলছি যেখানে ইউজার কোনো কিছু ইনপুট দিতে পারবে বা ডাটাবেস থেকে কোনো কিছু আপডেট ডিলিট এই কাজগুলো করতে পারবে, তো এটা হচ্ছে পিএইচপির মাধ্যমে আর কি করা যায়। এবং পিএইচপির ডাটাবেস আর কি আছে, এবং ডাটাবেস হিসেবে সাধারণত মাইএসকিউএল ইউজ করা হয়। এছাড়া অন্যান্য আমাদের যে ডাটাবেসগুলো রয়েছে যেমন পোস্ট এসকিউএল, মানে বা শুধু এসকিউএলআইট, মঙ্গো ডিবি অনেকগুলো রয়েছে, সেগুলো চাইলে আমরা কাজ করতে পারি আর কি। এবং ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত পিএইচপি খুবই বেস্ট, যেটা কন্টেন্ট ম্যানেজমেন্ট আমি বলছি, সিএমএস রয়েছে, ব্লগ, ই কমার্স সাইট, সব কিছুই পিএইচপির উপরে করা যায় আর কি। তো এবার যে বিষয়টা আমাদের বোঝাটা জরুরি সেটা আমরা আগে বলছিলাম ক্লায়েন্ট সাইড, আরেকটা বলছিলাম হচ্ছে সার্ভার সাইড। তো ক্লায়েন্ট সাইডটা এবং সার্ভার সাইডটা আমরা এই বিষয়ে মানে এইখানে একটু কভার করার চেষ্টা করতেছি। ক্লায়েন্ট সাইডটা কি, যখন আমরা একটা ওয়েবসাইট সার্চ করি তো প্রথমত আমরা সার্চ কোথায় করি, আমরা facebook.com, এটা যদি আমরা পিসি থেকে, যদি আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের কথা আমি বলতেছি না, আমি ওয়েবের কথা বলতেছি। ওয়েবে যখন আমরা সার্চ করি তখন কি www.facebook.com, তবে এটা সার্চ করতে হয় কোথায়, এটা সার্চ করতে আমাদের ব্রাউজারে যে ওয়েবসাইটে। তাইলে আমরা এই যে ব্রাউজারে যে গেলাম, তাইলে এটা হচ্ছে কি আমার ক্লায়েন্ট সাইট, তাই না? আমি ব্রাউজারের ভিতরে আমার ওয়েবসাইট সার্চ দিলে পেয়ে যাচ্ছি। সেই ওয়েবসাইটটা কি করতেছে, এইখান থেকে প্রথমত আমাদের যাচ্ছে কোথায়, আমরা এখান থেকে এইচটিটিপি রিকোয়েস্ট নামে একটা কিছু বিষয় রয়েছে, ওটা আমরা পিএইচপির ভিতরে আর একটু পরের স্লাইডেই দেখতে পারবো। এখান থেকে আমরা একটা রিকোয়েস্ট সেন্ড করি যে ভাই তুমি আমাকে ফেসবুকের ওয়েবসাইটটা একটু দেখাও। এটা আমি আমার সার্ভারকে বলি, সার্ভার বলতে আইএসপি যেটা রয়েছে সেই আইএসপির মাধ্যমে আমাদের সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায় যে ওই ওয়েবসাইটটা দেখতে চায়। সেই ওয়েব সার্ভার থেকে মূলত যায় হচ্ছে অ্যাপ্লিকেশন নামে একটা সার্ভার রয়েছে, সেই অ্যাপ্লিকেশন সার্ভারের ভিতরে সাধারণত আমাদের যে ওয়েবসাইটের যে ফাইলগুলো, অর্থাৎ এইচটিএমএল এর যে ফাইলগুলো, পিএইচপি যে ফাইলগুলো, সেই ফাইলগুলো ওইখানে থাকে। এবং এই ফাইলগুলোই মূলত হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভারের ভিতরে, ডাটাবেজের ভিতরে মূলত আর কি সেভ হয়ে থাকে। এবং আমরা যখন এটা চাই তখন আমরা কিন্তু এইভাবে মানে সার্চের মাধ্যমে আমরা করতে পারি। তাহলে মানে একটা হচ্ছে ক্লায়েন্ট সাইট যেটা আমি দেখতে পাচ্তেছি, আর একটা হচ্ছে সার্ভার সাইট যেটা দেখা যায় না কিন্তু কাজ হচ্ছে। এবং এটা কিন্তু এই যে ব্রাউজারটা, এই ব্রাউজারটা কিন্তু মূলত চলতেছে কিসের উপরে, ডাব্লু উপরে আর কি, তাই না? ডাব্লু মানে WWW আর কি। যাই হোক, এখন আমাদের সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইডটা সম্পর্কে আমরা এখানে একটু লেখালেখি করছি। সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড হচ্ছে যে কাজগুলো ব্যবহারকারীর ডিভাইসে ঘটে, অর্থাৎ আমার যে ডিভাইসটা, আমার যে ফোনটা, আমি সহজভাবে একটা উদাহরণ দিয়েছি, তো সেটার মাধ্যমে আমরা যেটা করতে পারি, অর্থাৎ ব্যবহারকারী সরাসরি কোনো কিছু দেখতে পারবে বা ইন্টারাক্ট করতে পারবে, সেটাই হচ্ছে মূলত আর কি। এবং এই যেই ক্লায়েন্ট সাইটটা, এই ক্লায়েন্ট সাইটটা সাধারণত আমরা তৈরি করি HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। অর্থাৎ একটা ওয়েবসাইটের একেবারে ফান্ডামেন্টাল যে বিষয়টা, অর্থাৎ মূল যে বিষয়টা, সেটা হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। আমাদের পিএইচপি শিখতে গেলে অবশ্যই HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মোটামুটি ভালো একটা নলেজ নিয়ে তারপর আমাদের পিএইচপি কিন্তু শিখতে হবে। পিএইচপি কিন্তু আগের থেকে আসলাম এখনই শিখলাম, এটা হবে না, কারণ এটা একটু ব্যাকএন্ডের বিষয় রয়েছে, লজিক্যাল বিষয়গুলো রয়েছে আর কি কিছু কিছু। তো সেক্ষেত্রে ভালো হয় HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখে আসছে। এবং HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যদি না জানা থাকে, আমাদের অলরেডি একটা বুট ক্যাম্প চলতেছে, কেউ যদি চায় সেটাই অ্যাড হইতে পারি, আর না হলে দরকার নাই, ইউটিউব করলেই পাওয়া যাবে। যাই হোক, এখন আমাদের ক্লায়েন্ট সাইটটা সম্পর্কে একটু বুঝি। ক্লায়েন্ট সাইট বলতে আমরা যদি একটা সিম্পল কথা বলি, আমরা একটা ফর্ম বানাইলাম, সেই ফর্মের ডাটাগুলো আমরা কোনো জায়গা থেকে যদি নিতে চাই বা কোনো জায়গা থেকে যদি আমরা এটা ডাটাবেজের ভিতরে রাখতে চাই, তো এই যে রাখা, এটাই মূলত আসলে ক্লায়েন্ট সাইট, যেখানে বলা হয়েছে যে আপনি একটি বাটনে যখন ক্লিক করবেন ফর্ম পূরণ হবে এবং জাভাস্ক্রিপ্ট এই কাজগুলো ব্রাউজার করে আর কি দেখাবে। ওটা
বানানো আর কি। দেখেন সার্ভার সাইড বলতে মূলত কি বোঝাচ্ছে, যে কাজগুলো একটা ওয়েব সার্ভারে ঘটে এবং সার্ভারের ফলাফলগুলো পাঠায় কোথায়, ব্রাউজারের মাধ্যমে। এবং সার্ভার সাইডে সাধারণত অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমরা যদি আমরা সার্ভার সাইডে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্ট্যাক আছে ওয়েবের সাধারণত 3টা স্ট্যাক খুব জনপ্রিয়। একটা হচ্ছে PHP লারাভেল, এরপর হচ্ছে পাইথন ডিজেঙ্গো আছে। মানে ব্যাকএন্ড বিভিন্নভাবেই করা যায় আর কি। ফ্রন্ট এন্ড সাধারণত HTML CSS এবং অন্যান্য ফ্রেমওয়ার্কগুলো ব্যবহৃত হয়, এবং ব্যাকএন্ডেও সাধারণত অনেকগুলো বিষয় আশয় রয়েছে আর কি। সেগুলো একটু একটু লিখে আপনারা একটু পড়ে টড়ে নেবেন ভিডিওটা পজ করে। তো যাই হোক, এখন আমাদের PHP শিখলে মূলত সুবিধা কি, লাভ কি, এগুলো একটু বোঝাবুঝির বিষয় রয়েছে। প্রথমত, বাংলাদেশে সবচাইতে জব ডিমান্ড যেটার বেশি সেটা হচ্ছে PHP। আপনি যদি কোর PHP জানেন, আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের প্লাগিং ডেভেলপমেন্ট করতে পারবেন, অর্থাৎ CMS নিয়ে আপনি টোটালি কাজ করতে পারতেছেন। আপনি চাইলে নিজের ওয়েবসাইট বিল্ড করতে পারতেছেন। PHP যদি ভালো জানা থাকে, আপনি আরেকটা জিনিস শিখতে পারেন, সেটা হচ্ছে জ্যাঙ্গো শিখতে পারেন। জ্যাঙ্গো শিখলেই আপনার ব্যাকএন্ডের মূলত অনেক কাজগুলো হয়ে যাবে। সেহেতু PHP শেখার আসলে লাভ বলে মনে করো শেষ হবে না আর কি। এবং PHP সহজে যাবে না, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি আর কি। তো যাই হোক, এখন এবং PHP সবচাইতে বড় যে সুবিধা সেটা হচ্ছে একদম ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। PHPর কোনো লাইসেন্স ফাইসেন্স কিছু কিনা টেনা লাগে না, এমনি সব কিছু দেওয়া রয়েছে। ওপেন সোর্স একটা প্ল্যাটফর্ম, হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে, হিউজ পরিমাণ কন্টেন্ট রয়েছে, কোনো এ ব্যাপারে কোনো সন্দেহ নাই আর কি। PHP শেখার জন্য কোনো ঝামেলার প্রয়োজন নাই, এবং ডাটাবেসের সাথে সাধারণত ইন্টারাকশন মাইস্কুয়েলের মাধ্যমে খুব সহজেই করা যায়। ডাটাবেস কিন্তু অন্যান্যগুলো কিন্তু অনেক কঠিন, সেই হিসেবে মাইস্কুয়েল কিন্তু গ্রাফিক্যালি এবং এগুলো কাজ করতে সুবিধা হয়। যাও তো আমরা মাইস্কুয়েল নিয়েও আর কি কথাবার্তা বলবো আর কি। যাই হোক, এর পরবর্তীতে আমাদের যে PHP মূলত কিভাবে কাজ করে সেটা একটু বোঝার বিষয় রয়েছে, সেটা এখানে একটু ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন একটা ওয়েবসাইটে ব্রাউজ করি, যেমন আমাদের ক্রোম রয়েছে, আমরা সবাই ক্রোম ইউজ করি, কেউ মজিলা ইউজ করে, কেউ আবার বিভিন্ন কিছু ইউজ করে আর কি। যা হোক, এখানে এই যে সাফারি ইউজ করে। তো এইখানে আমরা যেই ব্রাউজারটা আমাদের ফোনে বা পিসিতে যে কোনো জায়গায় আমাদের যে ব্রাউজারটা রয়েছে, সেই ব্রাউজারটার মূলত আমরা কি করি, আমরা এখান থেকে একটা HTTP রিকোয়েস্ট আমাদের ওয়েব সার্ভারকে আমরা দিই। রিকোয়েস্টটা কীরকম, আমি এই ওয়েবসাইটটা দেখতে চাই, সাপোজ আমি ধরেন একটা মুভির ওয়েবসাইট দেখতে চাচ্ছি বা FTPর একটা সার্ভার দেখতে চাচ্ছি, তাহলে আমি কি করি, আগে ওয়েব সার্ভারের কাছে সেটা রিকোয়েস্ট দিই। এবং এই ওয়েব সার্ভারের ভিতরেই কিন্তু সাধারণত আমাদের যে PHPর যে ফাইল বা HTML ফাইল বা আমাদের যেই ওয়েবসাইটটা আমি সার্চ করতেছি সেই ওয়েবসাইটটার ফাইল কিন্তু এই ওয়েব সার্ভারের ভিতর আপলোড থাকে, এবং এই ডাটাবেজের ভিতরে কিন্তু সব ডাটা সাধারণত স্টোর করা থাকে। তো কি করে, যখন আমরা রিকোয়েস্টটা সেন্ড করি ওয়েব সার্ভার, এবার ওয়েব সার্ভার ডাটাবেজে যায়, সে একটা কোয়েরি করে, যে কোয়েরির নাম হচ্ছে SQL কোয়েরি। সাধারণত আমরা যেহেতু PHP নিয়ে কাজ করতেছি, MySQL অবশ্যই থাকবে। সে কোয়েরি করে সেইখান থেকে ডাটাটাকে ও আবার কি করে, কোয়েরি আবার রেসপন্স করে পাঠায় হচ্ছে ওয়েব সার্ভারে, এবং ওয়েব সার্ভার থেকে সেটা আবার আমাদের HTTP রেসপন্স আকারে আমাদের ব্রাউজারে চলে আসে। কিন্তু এই যেই সিস্টেমটা, এই সিস্টেমটা কয়েক ন্যানো সেকেন্ডের ভিতরে সাধারণত হয়ে থাকে, যেই কারণে আমরা যা কিছু সার্চ করে আমরা সহজে বুঝতে পারি না আর কি। মানে খালি চোখে তো আর দেখা যায় না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার একটু মজার বিষয় আসে, সেটা হচ্ছে কমিউনিটির একটা ফান আছে। ফানটা হচ্ছে PHP ইজ ডেড। এটা আমি শুনতেছি, আমি যখন শিখি তখন থেকেই PHP ইজ ডেড, PHP ইজ ডেড। PHP আসলে কোনো ল্যাঙ্গুয়েজই সাধারণত কখনো ডেড হয় না। এটার ব্যবহার বা এটার জনপ্রিয়তা কিছুটা একটু কমে টমে যাইতে পারে, বাট PHPর জনপ্রিয়তা সাধারণত কখনোই কমবে না, এবং বাংলাদেশে এটার জব ডিমান্ড অনেক বেশি অন্য অন্য কান্ট্রির চাইতে, কারণ বাংলাদেশে PHP ডেভেলপার অনেক খোঁজে, কিন্তু সেই লেভেলের ডেভেলপার আর কি নাই বাংলাদেশে, যেটা সত্য কথা। তো PHP সাধারণত ডেড হবে না। PHP ডেড হইতে গেলে অনেক কিছু ডেড হয়ে যাবে, যেমন আমাদের যেই ফেসবুক চলতেছে সেই ফেসবুকেও একটু সমস্যা বেঁধে যাবে। তারপর যে CMSগুলো রয়েছে, CMSের হিউজ ওয়েবসাইট রয়েছে, প্রায় 89% মেবি ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে চলতেছে আর কি। তো এত বড় একটা মানে ওয়েবসাইটের যে মানে ক্র্যাশের যে সমস্যাটা, সেটা কিন্তু অনেক বড়, সেহেতু PHP সহজে যাবে না। এটা হচ্ছে একটু মজার পার্ট। এবং আমাদের ইন্ট্রোডাকশন সাধারণত শেষ। PHP শেখার জন্য আপনারা ফুললি তৈরি হন। নেক্সট আমাদের যে ভিডিও, সেই ভিডিও থেকে আমরা
পুরোপুরি এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করে, আমরা কীভাবে কোড করে সব কিছুই দেখবো আর কি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। তার আগে আরেকটা কথা বলে নিই, আমার এই ক্লাসগুলো করতে গেলে অবশ্যই আপনাকে একটা নোট খাতা মাস্ট বি নিতে হবে। নোট খাতা, একটা কলম, পেন্সিল, রাবার, যা মন চায় সব কিছু ডেস্কে নেবেন, নিয়ে যা যা বলবো সব কিছু যখনই বলবো এটা নোট করেন, সব কিছু নোট করবেন, বা নিজে চাইলে আলাদাভাবে নোট করবেন আর কি। তো এই ভিডিওটা পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।